খুব হাওয়া খেলতো আমাদের ঘরে, প্রচুর আলো। এত আলো হাওয়ায় সত্যি মন কেমন হু হু করত। আমরা অবোধ অবলা, তাও মফস্বলের মেয়ে। 5 জন এক জায়গায় জড়ো হয়েছি জীবিকা অর্জনের জন্য। মফস্বল ছেড়ে যেদিন মহানগরীর দিকে যাত্রা করেছিলাম, ভাবছিলাম কত না লোক, গাড়ি বাড়ি আমাদের চোখ ধাঁধিয়ে দেবে, বিব্রত করবে, ব্যতিব্যস্ত করে তুলবে পদে পদে। তার কিছুই হলো না, কিছুই দেখলাম না। পড়ে রইলাম এই শালখের মাঠে। আমাদের একদিকে গঙ্গা, একদিকে আকাশ। আকাশের গায়ে 2টো চটকলের চিমনি, একটা তালগাছ ঘরের সামনে, আর উপর দিয়ে আমাদের চালার ঠিক উপর দিয়ে চলে গেছে অনেকগুলো টেলিগ্রাফের তার। বাঁকুড়ার আমি, রংপুরের মলিনা, বরিশালের রেনু, সিলেটের সুশীলা, আর এখানকারই কোন শ্যামনগরের শ্যামলী। এই 5 জন আছি এখানে। আমাদের ঘর মানে শিক্ষয়িত্রী নিবাস। উপরে টালি, নিচে সিমেন্ট, টিনের বেড়া। দরজা জানলাগুলো আম কি জামকাঠের ঠিক বোঝা যেত না। ঘরের দৈর্ঘ্য 19 হাত, প্রস্থ 11। 5টি দড়ির খাট। এখানে এসে শুনছি এর নাম খাটিয়া, 5 জনের জন্যে। 5টি শিক্ষয়িত্রী, গ্র্যাজুয়েট 2 জনের মাইনে 60 আর মাগ্গি ভাতা 20। তার নিচে যারা তাদের 45 যোগ 15 করে। শালখের নতুন মেয়ে স্কুল, ছাত্রী কম, অল্প আয়। অবস্থা বুঝে ব্যবস্থা না করলে স্কুল পটল তুলবে। বেশি দামের মাস্টারনি রাখবো না এখন। কর্তৃপক্ষের হুমকি শুনছি 3 বছর ধরে। আমরাও মাইনে বাড়াবার জন্য পা বাড়াইনি, দাম বাড়াবার জন্য মুখ খুলি না কখনো। কেবল ভয় হতো, খালি ভাবতাম স্কুল যদি বাস্তবিকই পটল তোলে আমরা যাব কোথায়? কতখানি আমাদের যোগ্যতা? বাদলার দিন আর সেদিন যদি ছুটির দিন থাকতো, যে যার খাটিয়ায় বসে চুপচাপ চিন্তা করতাম, কেবল খাবো কি নয়, খাওয়াবো কি। বস্তুত আমরা যে খাওয়াতেই ছুটে এসেছি। মাসের শেষে আমার টাকা গেলে মা খাবে, রেনুর ঘাড়ে আছে অন্ধ ভাই আর তার স্ত্রী। সুশীলার মূর্খ বিধবা বোন 3টি নাবালিকা সুশীলার মুখের দিকে চেয়ে থাকে। মলিনার বুঝি বাতে অচল অপুত্রক বৃদ্ধ পিতা। এমনিই সব। হিতৈষী আত্মীয়রা বলাবলি করছিল আমাদের শুনিয়ে, ছেলে নেই যার, মেয়ের রোজগার খেয়ে এদিনে বাঁচতে হবে তাকে। আর ভাই না থাকলে ভগিনী সম্বল, উপায় কি? এখন এই চলছে ঘরে ঘরে, পয়সা রোজগার নিয়ে কথা। হিতৈষী আত্মীয়ের মুখে শুনেছি মেয়েরা ঘরের বাইরে পা বাড়ালেই পয়সা আনতে পারছে সুন্দর। ওদের টাকা খুঁজতে হয় নাকি? টাকা ওদের খুঁজছে। এটা মেয়ের যুগ, একটু সাহস থাকলেই হলো। শহরতলির একটা স্কুলের মাস্টারনি হয়ে কথাটা মনে পড়ে। বড় শহরের খিড়কির দরজায় আছি আমরা। পুরোপুরি সাহস হলো না বলে শহরের ভিতরে ঢুকবার অধিকার রইল না। বলতে কি, এখনো মাথার উপর টেলিগ্রাফের তারগুলোর দিকে চোখ পড়লেই চমকে উঠি। বাড়ির কথা মনে হয় কেন জানি। বাড়ি ছেড়ে এসেও বাড়ির সঙ্গে বাঁধা পড়ে আছি, এই কেবল মনে হয়। এটা ভালো কি মন্দ বিচার করে দেখতে যাই না, তবে আমাদের অগ্রসর অসম্ভব এই সম্পর্কে 5 জনেই নিশ্চিন্ত ছিলাম। স্কুলটা কোনো মতে টিকে থাকলে শালখের মাঠের এই বোর্ডিং ঘরে ইঁদুরের মতো 5টি অনুরা অসহায় গরিব শিক্ষয়িত্রী যা হোক করে জীবন কাটাতে পারবো, এই আশা ছাড়া আর কোনো আশা ছিল না কারোর। স্কুলের সময় পড়াই, বাকি সময় ঘরে কাটে। নিজেদের রান্না নিজেদেরকেই করতে হয়। এই বেলা মাছ, ও বেলা ডাল। মাছ কি ডাল না থাকলে পেঁপের ডাল না। ঘরের পিছনে সেক্রেটারি বা স্কুলের যিনি হর্তাকর্তা আমাদের জন্য আগে থেকেই একটা পেঁপের জঙ্গল তৈরি করে রেখেছিলেন। সত্যি ডালনার বাটি সামনে নিয়ে সুশীলা ও রেনুর যা চেহারা হতো, দেখলে কষ্ট হতো। কেননা আমাদের মধ্যে ওরা 2 জনই ছিল সবচেয়ে ছোট, 20-র এপারে। আমরা অবশ্য অনেকদিন 20 পার হয়ে গেছিলাম, 3 জন। তবে বয়সের এই পার্থক্য আমাদের শরীর দেখে বিশেষ বোঝা যেত না। 26-এর শ্যামলী আর 17-র সুশীলার শারীরিক গঠনের বিশেষ পার্থক্য ছিল কি? গরিবের ঘরের মেয়েরা কষ্টে সৃষ্টে কলেজের পড়া সাঙ্গ করে যখন চাকরি করতে নামে, তখন দেখতে প্রায় সবকটি কেমন একরকম হয়ে যায়। এক চেহারা,
বয়সের সীমারেখা মিলিয়ে গেছে। আমরা আমরা ভাবতেই পারতাম না কার যৌবন এলো কার চলে গেল। কেননা জাজল্যমান হয়ে যৌবন কারোর শরীরে বুঝি কোনোদিন দেখাই দেয়নি। যৌবনহীন কুমারী জীবন কত নিষ্প্রভ, কত অনুতপ্ত আমরা নিজেদের দিকে তাকালেই তা অনুভব করতে পারতাম। আর একজনেরও স্বাস্থ্য ভালো ছিল না। আমরা বড়রা ভুগছিলাম রক্তের চাপে, নানা রকম জটিল স্ত্রীরোগে। সুশীলা ও রেণু ওই বয়স থেকেই ভুগছিল টনসিল, ফ্যানিনজাইটিস নিয়ে, নয়তো দাঁত কি চোখের অসুখ। শরীরের এই সম্বল, এই সম্পদ নিয়ে আমরা মাঠের মাঝখানে কোনো রকমে যেন জেগেছিলাম। বর্ষার আকাশের মতো পৃথিবীটাও ধূসর মনে হতো। এমন দিনে হঠাৎ ও এলো। বর্ষার শুরুতে সবাই আমরা একবার করে ইনফ্লুয়েঞ্জায় ভুগে উঠেছি মাত্র। শনিবারের বিকেল, বেশ মনে আছে। বারান্দায় একটা লম্বা বেঞ্চের উপর বসে 5 জন কচি পেয়ারা চিবোচ্ছি নুন দিয়ে মুখে স্বাদ আনবার জন্য। কুলির মাথায় একটা সুটকেস ও বেডিং চাপিয়ে মেয়েটি সামনে এসে দাঁড়ালো। নতুন মিস্ট্রেস? পরস্পর মুখ চাওয়াচাই করলাম। স্কুলের এই দুঃসময়ে নতুন কোনো শিক্ষয়িত্রী নিযুক্ত হয়েছে বা হবে আমরা তো জানতাম না। বনানী হাসল মৃদু, অল্প মাথা নেড়ে বলল, না, হেডমিস্ট্রেস। শালকে গার্লস স্কুলে নতুন হেডমিস্ট্রেস হয়ে এসেছি আমি। আপনাদের সঙ্গে থাকব। নাম শুনে ঘুম পেয়েছিল। চেহারা দেখে চমকে উঠলাম। হঠাৎ কেন জানি খেয়াল হলো সেক্রেটারি আমাদের বোর্ডিংয়ের একটা বেড়া দিয়ে ঘেরাও করে দেননি কেন? এমন সুন্দর ও। স্কুলের শিক্ষয়িত্রীর এত রূপ কে কবে দেখেছে? ভয় ভয় বললাম, আপনার জন্য তো আলাদা কোয়ার্টার আছে। সুষমাদি, মানে যিনি আগে হেডমিস্ট্রেস ছিলেন, সেখানেই তো থাকতেন। কেন, আপনাদের অসুবিধা হবে আমি এখানে থাকলে? পরিচ্ছন্ন সুন্দর দাঁতে মেয়েটি আবার হাসল। উজ্জ্বল স্বাস্থ্যের লাবণ্যে পরিপূর্ণ একজোড়া কালো চোখ ঘুরে ফিরে আমাদের মুখের ওপর ভেসে বেড়ালো একটুক্ষণ। আলাদা কোয়ার্টারে থাকা মানে খামোখা কতগুলো টাকা নষ্ট। আপনারা 5 জন এখানে আছেন, বেশ থাকতে পারছেন, আমার কেন অসুবিধা হবে? আমরা 5 জন চুপ করে রইলাম। ভাবছিলাম সুষমা সান্যালের কথা। হেডমিস্ট্রেস তো বটেই, অহংকারে নিজের বাসা ছেড়ে ভুলেও একদিন উঁকি দিতে আসেননি আমাদের ঘরে। একটু থেমে বনানী বলল, আপনি নয়, তুমি। তোমাদের চেয়ে আমি বয়সে কি বড় হব? আমাদের দিকে ও তাকালো। মনে হলো আমাদের 3 জনের চেয়ে বনানী ছোটই হবে বয়সে। তবু নতুন লাগলো এই মেয়ের কথা। হেডমিস্ট্রেস তো বটেই, কিন্তু বনানী আধ ঘন্টাও প্রধানা শিক্ষয়িত্রী হয়ে রইল না। বাক্স বেডিং গুছোতে গুছোতে হাসলো, অজস্র কথা বলল। মন্দ কি শহরতলি? বেশ তো নিরিবিলি। আমার খুব ভালো লাগছে জায়গাটা। শহরের স্বর্গ লেখান অব্দি পৌঁছয় না। আবার ইচ্ছে করলে 20 মিনিটে তুমি কলকাতার একেবারে মাঝখানে গিয়ে পড়তে পারো। জানালার বাইরে চোখ রেখে বনানী ছোট্ট নিঃশ্বাস ফেলল। অবশ্যই কলকাতা ছাড়লে আমার চলবে না। শেষ পর্যন্ত ওখানেই চাকরি করতে হবে আমায়। দেখা যাক আপাতত। আমাদের দিকে সে ঘুরে দাঁড়ালো। ওটা বুঝি রান্নাঘর? 5 জনই মাথা নেড়ে সায় দিলাম। বললাম, নিজেদের রান্না নিজেরাই করি, ঝিঁ চাকরানি নেই। তাতে কি, পালা করে এক একজন করে একদিন রাঁধব। এই প্রথম আমরা দেখেছিলাম শহরের একটি মেয়ে। বা মণিবন্ধে তেঁতুল বিচির মতো ছোট্ট ঘড়ি, সাপের গায়ের মতো কালো চকচকে বেনি ঘাড় ঘুরে বুকের ওপর নেমে এসেছে। কাগজের মতো পাতলা সাদা চটি পায়ে, নিরাভরণ ছিমছাম। এই প্রথম আমরা চমকে উঠলাম। একটি মেয়ের দেহে সত্যিকারের যৌবন থাকলে সে চাকরি করবে, খেটে খাবে, যেন বিশ্বাসই হয় না। বিশ্বাস করতে বাধল বনানীকে দেখে। চায়ের বাটি হাতে নিয়ে ও ঘুরতে লাগলো। আমাদের কি কি জিনিস আছে, কেমন ঘর দেখতে লাগলো। আমরা বললাম, মেঝেটা ভারী নিচু, জায়গাটা এমনিতেও খুব স্যাঁতস্যাঁতে। কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ও এখানে থাকবে ভেবে। নরম তুলতুলে সুখ দিয়ে গড়া নতুন একটি শরীর। আশ্চর্য ছোট লাগছিল ওকে এই বয়সেও। বনানী কিছু বলল না।
যেন ওটাও ও সহ্য করবে এমন করল মুখের ভাব। রাত্রে খেতে বসে পাতের সামনে কেবল পেঁপের ডালনা স্তূপ দেখে ও মুখ কালো করল না একটুও, হাসি মুখে সবটুকু খেল। কে জানতো শহরের মেয়ে এত সরল হয়, এত মিশুক। খাওয়ার পর একটি একটি করে ও সব বলল। এই ওর এখানে প্রথম চাকরি করতে আসা, বাধ্য হয়ে, একরকম জোর করে বাবা ও দাদাদের ইচ্ছার বিরুদ্ধে। অবাক হয়ে আমরা বনানীর মুখের দিকে তাকিয়েছিলাম। কে বলবে ও আমাদের নতুন হেডমিস্ট্রেস? একটি মেয়ে তার যৌবনের সবটুকু তেজ, অভিমান, ইচ্ছা ও উচ্ছলতা নিয়ে স্রোতের ফুলের মতো ভেসে এলো শালখের মাঠে, আমাদের মাঝখানে। ওর বাবা জজ, দুই দাদা ব্যারিস্টার। শহরের সবচেয়ে শৌখিন অঞ্চলে ওদের বাড়ি। হ্যাঁ, ও খুব আদরের মেয়ে, ভারী মর্যাদা সম্পন্ন ঘর, সারা বাড়িতে ওই একমাত্র মেয়ে। ঘরে টিউটর রেখে ও MA পাশ করেছে। কষ্ট করে পড়তে যেমন হয়নি, তেমনি ঘরের কোনো কাজেও তার কোনোদিন হাত লাগাতে হয়নি। ছবি এঁকেছে, গান শিখেছে, সত্যি সে সুখে ছিল। চাঁপার কলির মতো হাতের 10টি আঙুল আমাদের চোখের সামনে মেলে ধরে বনানী গভীর দুঃখে হাসল। হয়তো মেয়েদের আমি পড়াতেও পারবো না ভাই, তবু জেনে শুনে এসেছি এখানে। আপাতত এই স্কুলে শিক্ষয়িত্রীগিরি করব। আমার এখন কিছু টাকার দরকার, পরে ভালো চাকরি জুটবেই। আমরা ঢোক গিললাম, শুনে চুপ করে রইলাম। হ্যাঁ, কলকাতায় ফিরে গিয়ে আর 10টি মেয়ে যেমন ভালো ভালো চাকরি করে তেমন একটা চাকরি নেব, অর্থাৎ পাকাপাকিভাবে চাকরির খাতায় নাম লেখাবো আর কি। ও খিলখিল করে হাসল। খাওয়া শেষ করে ও হাত তুলে বসেছিল। কেন এলো? কিসের দুঃখ? আমরা কি একটা আন্দাজ করেছিলাম। কপালে দুটো রগ বাঁ হাতের আঙুল দিয়ে টিপে ধরে বনানী হঠাৎ একটু সময় চুপ করেছিল। আমাদের জীবন মধুশূন্য। পৃথিবীর সব মেয়েরই জীবনের মধুর সব স্বপ্ন হারিয়ে আমাদের মতো ভিখেরিনী সেজে বসে নেই। বনানীকে দেখে আজ হঠাৎ মনে পড়ল, মেয়েরাই মেয়েদের দুঃখ বোঝে। ও আস্তে আস্তে বলল, আর বোঝে মা। আজ যদি মা বেঁচে থাকতো, মাস মাস কটা টাকার জন্য আমাকে চাকরি করতে হতো না। আমরা রুদ্ধশ্বাস হয়ে সব শুনছিলাম। বাবাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, চাকরি করে আমি মনোজিৎকে টাকা পাঠাবো। তোমাদের সম্ভ্রম তোমাদের কাছেই থাক, আমায় বাঁচিয়ে তুলতে হবে আর একটা জীবন। চিরদিন আমি লক্ষ্মী মেয়ে বনানী হয়ে ঘরে থাকবো না। আমরা পরস্পর মুখ চাওয়াচাই করলাম। আমাদের 5 জোড়া চোখে একটা কথা উঁকি দিয়েছিল। বনানী বলে সব শেষ করল। মাদ্রাজের এক গ্রামে আছে মনোজিৎ, টিবি স্যানিটোরিয়ামে। হাতে যা টাকা ছিল 2 মাসে পাঠিয়ে শেষ করেছে বনানী। এবার তার চাকরি না করলে হচ্ছে না। সব একদিকে আর ও একদিকে বলে বুঝি কোনো এক মাদ্রাজি পল্লীর দিক নির্দেশ করে বনানী শূন্যে আঙুল তুলে ধরল। ফুলের কলির মতো ওর আঙুলের নিটোল পাতলা সুন্দর ছোট ছায়াটি পড়ল অন্য দিকের দেওয়ালে। আমরা চোখ ফেরাতে পারিনি কতক্ষণ। দরকার হলে আমি আর একটা কাজ নেব স্কুলের ছুটির পর। হাওড়া তো এখান থেকে বেশি দূর নয়। কে একজন প্রশ্ন করলাম, এই টাকায় মনোজিৎ বাবুর কুলোবে নাকি? বনানী স্থির হয়ে দাঁড়ালো, আবিষ্টের মতো দেওয়ালের দিকে চোখ রেখে বলল, তাই আমি ভাবছি, একবার যখন বাইরে এসেছি টাকা আমি রোজগার করবই। যেন আপন মনে ও বলল, শহরের মেয়ে, পদঘাট সব জানা আছে। আমাদের বুকের ভিতর হুহু করছিল। যখন ও ঘাড় ফেরালো দেখলাম 2 চোখ চকচক করছে। মনোজিৎ গরিব, চিরকালই তো গরিবও। গরিব হওয়া কি অপরাধ? উত্তর দিতে গিয়ে আমাদের গলা আটকে গেল। সবাই চুপ করে রইলাম। ও গল্ফ খেলে না, স্যুট পরে না, পাইপ টানতে জানে না। অপরাধ বই কি, গরিব হওয়া আমাদের সমাজে অপরাধ। শহরের মসৃণ সুন্দর ঝকঝকে সমাজ তো দেখনি তোমরা?
সেই সমাজের অস্পষ্ট ধূসর একটা ছবি চোখের সামনে নিয়ে মফস্বলের 5টি মেয়ে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়েছিলাম অবাক হয়ে। দেওয়ালের দিকে চেয়ে বনানী চুপ করেছিল। বৃষ্টি হচ্ছিল টিপটিপ, আষাঢ়ের বৃষ্টি। বেড়ার টিনের গায়ে শব্দ হচ্ছিল অল্প অল্প। তখন 1টা বেজে গেছে বনানীর হাত ঘড়িতে। অদ্ভুত নিশুতি রাত। না, ভুলেছিলাম ওটা শিক্ষয়িত্রী নিবাস, ভুলে গেলাম কিসের রাত। দেখছিলাম প্রেমের ধূপকাঠি হয়ে একটি মেয়ে পুড়ছে, নিঃশেষে জ্বলছে। আমরা অপ্রেমের দীর্ঘ শুকনো পথ অতিক্রম করে অনেকদিন পর বুক ভরে সেই ধূপের ঘ্রাণ নিলাম। বনানী অনেকক্ষণ কাঁদল, তারপর হাসল, চোখ মুছে বাক্স খুলে ফটো বার করে দেখালো। সুঠাম বাহু, বিস্ফারিত বক্ষ। নিঃশ্বাস বন্ধ করে আমরা মনোজিৎকে দেখলাম। এমন সুস্থ সুন্দর দেহে যক্ষার কীট বাসা বেঁধেছে আমরা ভাবতেও পারি না। বনানী বলল, আরও সুন্দর ছিল যখন ও বিএ ক্লাসে প্রথম ভর্তি হয়। 1 বছর পড়া বন্ধ ছিল টাকার অভাবে। টিউশনি করে খরচ চালাতো নিজের। তারপর আমার একটা আংটি বিক্রি করে একবার ওর পরীক্ষার ফিস চালিয়েছিলাম, আমার মনে আছে। চালাবেই তো, ও যে বড্ড গরিব। ওর গায়ের ওই শার্টটা লুকিয়ে তৈরি করে দিয়েছিলাম আমি গেল আশ্বিনে, আমাদের দর্জি দিয়ে। চমৎকার মানিয়েছে। তুমি ওকে কি বলে ডাকতে? মন? আর আমায় ও ডাকতো বন। নতুন সরকারি চাকরি পেয়ে মনোজিৎ গত জানুয়ারিতে দিল্লি চলে যায়। পরীক্ষায় খুব ভালো ফল করেছিল কিনা, তাই এমন ভালো চাকরিটা সহজে পেয়ে গিয়েছিল। চাকরি হয়তো থাকবে, মনোজিৎবাবু শিগগিরই সেরে উঠবেন। আমরা সবাই আশ্বাস দিলাম। বনানীর জন্য ভারী কষ্ট লাগলো। অস্পষ্ট আশায় অল্প হাসি ঠোঁটে নিয়ে এক দৃষ্টে ফটোর দিকে চেয়ে থেকে বলল, হ্যাঁ, যদিও চট করে সেরে ওঠে, কিন্তু সে যে অনেক কঠিন। স্তব্ধ ঘরে কঠিন কথাটা কঠিনতর হয়ে বেজেছিল কানে। হাত থেকে ফটোটা নামিয়ে বনানী একসময় নিজের মধ্যে ফিরে এলো। এই শ্রাবণে আমাদের বিয়ে হতো, আসছে শ্রাবণে। নিশ্চয়ই হবে, কেন হবে না? বললাম সবাই। না না, তার চেয়ে তোমরা বলো বিয়ে আমাদের হয়ে গেছে, অনেকদিন আগে আমি ওর হয়ে গেছি। আলো নিভিয়ে আমরা শুয়ে পড়লাম। ইচ্ছে হচ্ছিল বনানীকে একবার মনে করিয়ে দিই, তুমি এখানকার হেডমিস্ট্রেস। মনে করিয়ে দিই, তুমি হেডমিস্ট্রেস নও। অন্ধকারে মনোজিতের ছবির উপর হয়ে পড়ে শব্দ করে বারবার ও চুমু খাচ্ছিল। এত উত্তাপ, এত উদ্বেলতা, অস্থিরতা শহরের মেয়েদের চুমুতে শুয়ে শুয়ে অনেক রাত অবধি ভাবলাম। কেউ কোনো কথা বলিনি আর। পরদিন রবিবার সকালের ডাকে বনানের চিঠি এলো। সবুজ সুন্দর খাম। আষাঢ়ের রৌদ্র ওঠা সবুজ সকালের মতো খামের রং দেখে সকলের চোখ জুড়িয়ে গেল। স্ট্যাম্পের কালিমাখা হলদে বিবর্ণ পোস্টকার্ড দেখেছি শুধু আমরা এতকাল। দেখলাম আরক্ত হয়ে উঠেছে বনানীর কান গাল। ও কাঁপছে, কি ভীষণ কাঁপছিল ওর আঙুলগুলো টেনে টেনে যখন খামটা ছিঁড়ল। রানীর মতো হাত বাড়িয়ে বনানী পিয়নের হাত থেকে চিঠি তুলে নিয়েছিল। পড়া যখন শেষ হলো, ওর সেই দৃপ্ত ভঙ্গি আর নেই। হাত থেকে চিঠি মাটিতে পড়ে গেল। নুয়ে সেটা তুলে নিয়ে বনানী আবার পড়ল। আর একবার দেখলাম ওর কঞ্চিত ভুরুতে স্ফুরিত নাসারন্ধ্রে বিশ্বের ঘৃণা উঁকি দিয়েছে। টুকরো টুকরো করে চিঠি ছিঁড়ে আকাশের গায়ে ছড়িয়ে দিয়ে বনানী কেমন স্বাভাবিক হয়ে গেল। কি সেই চিঠি, কেমন তার ভাষা, বুঝতে পারিনি। অবাক হয়ে আমরা ওর মুখের দিকে তাকিয়েছিলাম। পরে আস্তে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, মনোজিৎবাবুর চিঠি? হালকা গলায় বনানী হেসে উঠল। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি বেঁচে গেছি বোন, বাঁচলাম। পেঁপে ঘন্ট খেয়ে কষ্ট করে আমায় আর চাকরি করতে হবে না। মনোজিৎবাবু কি
প্রশ্ন করতে গিয়ে মাঝপথে আটকে গেলাম সবাই। কোলের বেনি পিঠের উপর ছুঁড়ে দিয়ে বলল, বাড়ি থেকে বেরিয়ে এসে চাকরি করি, ওর ইচ্ছা নেই। তিনি তা চাইবেনই বা কেন? তোমার কষ্ট হবে, শরীর খারাপ হবে ভেবে ওর ঘুম হয় না। মুখের কথা কেড়ে নিয়ে ঠোঁট বাঁকা করে বনানী অদ্ভুত মুখভঙ্গি করল। শরীর খারাপ নয়, নষ্ট হয়ে যাব, নষ্ট করে ফেলব নিজেকে সবার চোখের বাইরে এসে, এই ওর ভয়। গরিব, এত গরিব ওর মন, আমি কি জানতাম? বনানী কাঁপছিল। কথার শেষে চোখ মুছল। চা খাওয়া শেষ করে বনানী বাক্স বিছানা গুছিয়ে নিলে, চুল বাঁধল, কাপড় পরল, আর সুন্দর ঠোঁটে যেন অনেক দিন পর পুরু করে রং মাখল। তারপর শীষ দিতে দিতে সামনে এসে বলল, তোমরা কি খারাপ বোন? বাইরে চাকরি করতে এসে সবাই কি নষ্ট হয়ে গেছ? কিছু বুঝলাম না। কুলির মাথায় মোড় চাপিয়ে দিয়ে বনানী শেষবারের মতো আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। বাবা আমায় রোজ বলতেন, জানো তো, সাধারণ মধ্যবিত্ত একটা ছেলের মধ্যে এমন কোনো প্রতিভা খুঁজে পাবে না বনানী। অনুতাপ করে একদিন তোমায় ফিরতেই হবে। চললুম ভাই। দ্রুত ক্ষিপ্র পায়ে ও নিচের মাঠে নেমে গেল। আমরা হাত ধরাধরি করে 5 জন দাঁড়িয়েছিলাম বারান্দায়। যেন কতকাল পর, কতদিন বাদে এখানে মাঠের এই টালির ঘরে একটি পাখি উড়ে এসেছিল, একটি প্রাণ।